ও রাজু, স্কুলে যাইবা না? লেখাপড়া আমার খুব ভালো লাগে। যে ভাই আপনার বিগ ফ্যান, ভাই আপনাকে আমার ভালো লাগে, এইটাই ভাই আমার কাছে অনেক কিছু। নামে শিক্ষিত, খাতা কলমে শিক্ষিত, বাট অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা হয়ে ওঠে না। তারা যেন অ্যাকচুয়ালি গোড়া থেকে যেন শিক্ষিত হই। আমি চেষ্টা করি সব ক্যাটাগরির মানুষকেই হ্যাপি করা। মানুষকে হাসাতে পারা একটা আর্ট, আর সেই আর্টটা যিনি খুব ভালোভাবে জানেন তিনি আব্দুল্লাহ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাকো কেন খ্যাত আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন চলছে আপনার জীবন? জীবনের মতো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া। এই তো আমরা এখন যেই জায়গাটায় বসে আছি, এটা আপনার নিজস্ব একটা শোরুম। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ব্যবসার আইডিয়াটা কোথা থেকে আসলো? আচ্ছা, ব্যবসার আইডিয়াটা মূলত আমি বলবো যে আইডিয়ার আগে ইচ্ছাটা ছিল। ইচ্ছাটা কেন? আমি ব্যক্তিগতভাবে একজন স্বাধীনপ্রিয় মানুষ। তো আমি চাই যে কাজ করি না কেন একটা যেন নিজের স্বাধীনতা থাকে। যেমন ধরেন আপনি জব করলে, আমি যদি জব করে থাকি, আমার জবে ধরেন আমি ধরে নিলাম আমার জবে 12 ঘন্টা বা 15 ঘন্টা, সাপোজ যে ধরে নেই 12 ঘন্টা আমার কাজ করতে হয়। সেখান থেকে আমার বিজনেসের যদি 18 ঘন্টাও কাজ করতে হয়, আমি ফিল করি যে বিজনেস আমার জন্য বেটার। এটা আমার জন্য আমি মনে করি। অনেকের জন্য জব প্রিফারেবল হতে পারে, সেটা তাদের বিষয়। বাট ইচ্ছাটা ছিল এই যে স্বাধীন প্রিয় যে মানুষ আমি, সেখান থেকে ইচ্ছাটা ছিল যে বিজনেস করব। এবং যখন কন্টেন্ট ক্রিয়েশনে একটা সময় পার হয়, তখন মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষের সাথে কানেক্ট হতে পারছি। তো এখান থেকে একটা বিজনেস করলে হয়তো বা আমার জন্য ভালো হবে, বা আমার যে ইচ্ছাটা ছিল সেটা আমি হয়তো বা এখানেই পূরণ করতে পারবো। তো সেইখান থেকে মূলত আর কি। আপনার এই শোরুমের নাম অথবা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মও আছে, এটার নাম জেইন। এই জেইন শব্দের অর্থটা কি, আর এই নামটা দেওয়ার আইডিয়া কোথা থেকে এসেছে? আচ্ছা, এইটা জেইন অর্থ হলো সৌন্দর্য। এটা একটা আরবি শব্দ, XYEEN আমরা ইংরেজিতে এইভাবে স্পেল করি। তো জেইন অর্থ হলো সৌন্দর্য। নামটার অর্থটা যেমন সুন্দর, নামটা উচ্চারণ করতেও সুন্দর লাগে। সেখান থেকে আর কি মূলত আমি এবং আমার যে পার্টনার আছে শামসুল হক, দুজনে মিলেই আমরা এই নামটা নির্ধারণ করি। আর এই তো, আমি যদি ভুল করে না থাকি, আপনি এবং আপনার পার্টনার দুইজনই খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, দুইজন ভিন্নধর্মী কন্টেন্ট ক্রিয়েটর। দুইজনের একসাথে হওয়ার মূল ইথিক্সটা কি, কারণটা কি? আচ্ছা, এইখানে হলো আমার যে পার্টনার শামসুল হক ভাই, তো আমি 2022 সালের ঘটনা, 22 কি 23 এরকম হবে। তো আমি তার কোরআন তেলাওয়াত ফেসবুকের মধ্যে দেখি। তো সেখান থেকে আমি তার কাছে অ্যাপ্রোচ করি যে ভাই আমি তো আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লাগে, যে বাংলাদেশে এত চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করে, এটা আমার কাছে খুব মানে নিজের কাছে খুব খুব ভালো লাগছে যে তার সাথে যদি একটু কথা বলে দেখা করতে পারতাম। সেখান থেকে দেখা হয় এবং আস্তে 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 দেখা যায় যে বন্ধুত্ব হয়ে যায়, এবং দেখা যায় একসাথে আমরা বিজনেসে চলে আসছি। এই বিজনেসের বাইরে যদি আমরা একটু কথা বলতে চাই, আপনার কন্টেন্ট দেখে মানুষ প্রচুর পরিমাণে হাসে। মানুষকে হাসানোর পিছনে যে পরিশ্রমটা করেন, কেমন লাগে মানুষ দিন শেষে আপনার কথায় হাসে? মন খারাপ থাকলেও আপনার হয়তো বা একটা ভিডিও দেখলে, ভিডিওর সামনে আসলে একটা মানুষের মন ভালো হয়ে যায়। এই যে মানুষের মন ভালো করতে পারা, কেমন লাগে? এটা তো আল্লাহ তাআলার ব্লেসিং বলতে পারবো। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে এরকম একটা মানুষের মনের মধ্যে মানুষকে হাসাইতে পারতাছি, মানুষকে খুশি করতে পারতাছি। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার মাধ্যমে মানুষ হাসতেছে, খুশি হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত জিনিস। আর নিজের যে বললেন যে এই যে পরিশ্রম করতেছে, হ্যাঁ পরিশ্রম হয়, কিন্তু যখন দেখি যে মানুষ যখন আমার সাথে দেখা হয়, হ্যাঁ যে ভাই আমি আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে আমার ভালো লাগে, ওই তখন পরিশ্রমটার পরিশ্রম মনে হয় না। তখন মনে হয় যে না ঠিক আছে, এটা ভালো, আমি সার্থক, আমি পরিশ্রম করছি, এটা একটা বেনিফিট পাইছি। যে মানুষ হাসি খুশি, মানুষ আমার সাথে যখন দেখা করে মানুষ, তখন একটা যে খুশি হয় যে ভাই আপনার বিগ ফ্যান, ভাই আপনাকে আমার ভালো লাগে, এইটাই ভাই আমার কাছে অনেক কিছু। মানুষকে হাসান, কিন্তু নিজের জীবনে কি সবসময় এই হাসি খুশিটা থাকতে পারেন, নাকি হতাশা আছে কোনো কিছু? না, হতাশা বলবো না, কিন্তু হাসি খুশি তো সবার জীবনে থাকে না। এটা তো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে, মানুষ বিভিন্ন রকমের অবস্টাকলসের মধ্যে যাবে, হাসি খুশির মধ্যে যাবে, দুঃখের মধ্যে যাবে। হতাশা জিনিসটা তো আল্লাহ তাআলা মানা করে দিয়েছে যে হতাশ হবেন না, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে হাসি, দুঃখ, কষ্ট, প্রবলেমস, অবস্টাকলস সব কিছু মিলে
আছে, চলতেছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই আপনার যে কন্টেন্টগুলো রয়েছে এর মধ্যে আপনার কাছে সবচেয়ে ফেভারিট মানে সবচেয়ে পছন্দের কন্টেন্ট কোনটা ছিল? আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে যদি বলি ফেভারিট, এটা আসলে বলা খুব ডিফিকাল্ট। এক এক সময় এক একটা ভালো লাগে। আমি এই পর্যন্ত দেখা গেছে প্রায় 400-500 মনে হয় টোটাল কন্টেন্ট হবে আমার শুরু থেকে এই পর্যন্ত। এখানে আমি বলাটা আমার জন্য ডিফিকাল্ট হবে, বাট এক একজন মানুষের কাছে আমি এক একটা দিক শুনি। যেমন ধরেন আমার রিসেন্টলি মিনা রাজুর যে পর্বগুলো আমি করি, মিমিক্রি করি আর কি, সেটা অনেকের কাছে ফেভারেট। অনেকে আমাকে মেসেজ করে বলে ভাই এটা আবার করেন আবার করেন। অনেকের কাছে ভূতের ইয়াটা খুব পছন্দ হয়। অনেকের কাছে দেখা যায় যে আমি যে হিন্দি বলি, হ্যাঁ, একটা সাদেক এক নামে একটা ক্যারেক্টার আছে, সেটা অনেকের পছন্দ হয়। এক একজনের কাছে এক এক রকমের কন্টেন্ট। আমি চেষ্টা করি সব ক্যাটাগরির মানুষকেই হ্যাপি করা। আমি আপনার একটা কন্টেন্ট দেখেছিলাম যেটাতে আপনি মোটা বলে আপনাকে সম্বোধন নিজেই করেছিলেন। এই কন্টেন্টটা আসলে আইডিয়াটা আসলো কোথা থেকে, আর এইটা ছাড়াও আপনার যে কন্টেন্টগুলো, এই আইডিয়াগুলো কোথা থেকে পান একটু যদি বলতেন। আচ্ছা, কন্টেন্টের আইডিয়াটা বেসিক্যালি ধরেন আশেপাশের মানুষজন দেখে, দেখা যায় অনেক সময় নিজেই বসে আছি, মাথায় একটা চিন্তা আসলো, সেখান থেকে এটা ধরেন এক এক সময় এক এক জায়গা থেকে আসে আর কি। হ্যাঁ, বাট মূলত আমি বলবো যে কন্টেন্টে শুরু যখন করছিলাম তখন আমার গ্রামের মানুষদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখতাম, তাদের যে কনভারসেশনগুলো, সেখান থেকে আমার আইডিয়াটা মূলত আসে। যেহেতু আমি লোকাল ভাষায় কথা বলি, আমাদের গ্রামের ভাষায়, সেখান থেকে আমার আইডিয়াটা, ম্যাক্সিমাম আইডিয়া ওইখান থেকে আসে। তাছাড়াও নিজের কিছু আইডিয়া থাকে, আশেপাশের মানুষজনের কিছু আইডিয়া থাকে, বা আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, এরকম মিক্স করে একটা আসে আর কি। আর মোটার যে বিষয়টা বললেন আপনি, সেটা হলো যে এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল দেখি যে মানুষ একটু হেলদি হলে অনেকে তাকে বুলিংয়ের শিকার করে। দেখা যায় যে একটা চিকন মানুষ অপরাধ করলে তারে যেইভাবে ট্রিট করা হয়, মোটা মানুষ সেম অপরাধটা করলে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় মানুষ, এই তুই তো মোটা। তো ওইখান থেকে আমার মনে হইলো যে এই যে মানুষ যে মোটা বইলা মানুষকে আরেকজনকে যে একটা হ্যারাস করে বা বৈষম্যের শিকার হয়, এটাকে যদি একটা ফানিভাবে অভিশাপের মতো করে আমি যদি ফুটাই তুলতে পারি, তাহলে হয়তো বা মজা হবে। এইখান থেকে অর্থে কি কখনো আপনাকে কেউ মোটা বলে সম্বোধন করেছে? হ্যাঁ, এটা অনেকবার এখনো বলে ভাই। আমি এই যে এখন হয়তো আমার বডিটা দেখলে বুঝবেন যে একটু চিকন হয়ে গেছি, আগে আর একটু হেলদি ছিলাম। আমি যখন মোটা ছিলাম, মানে একটু হেলদি যখন ছিলাম, তখনও এরকম মানুষ আমার এই মোটা, তো আমার ফ্রেন্ডরা মজা করে বলে, এখনও ধরেন আমাকে বলা হয়। ইভেন আমি বুঝতেছি যে আমি যদি আরও চিকন হয়ে যাই, ধরেন জিরো ফিগার যেটারে বলে, তখন আমার মোটাই বলবে। মানে এটা আমার সাথে ফান করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে আর কি। আপনার পছন্দের যে কোনো একটা কন্টেন্ট আমাদের এখন যদি বলে দেখাতেন বা করে দেখাতেন। আচ্ছা, সেইটা এখন পছন্দের তো না, কোনটা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওই মিনা রাজুর কিছু একটা ডায়লগ আপনি বলি, ঠিক আছে? সেখানে তো আমার গলাটা যদিও ভাঙা একটু, মিনা যে ক্যারেক্টারটা, মিনার যে আমি বলি, মিমিক্রি যেটা করি, এরকম যে ও রাজু স্কুলে যাইবা না, লেখাপড়া আমার খুব ভালো লাগে, ও রাজু। কোন জিনিসটা এখন আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের, ব্যবসা নাকি কন্টেন্ট, যদি দুইটাকে পাশাপাশি দাঁড় করানো হয়? আচ্ছা, ব্যবসা সেটাও আমার একটা শখ ছিল, ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। কন্টেন্টটাও আমি এনজয় করি সব সময়। তো এভাবে বলাটা মুশকিল যে আসলে কোনটাকে আমি প্রায়োরিটি বেশি দিব, কারণ দুইটা তো দুই সেগমেন্টের। কন্টেন্টটা আমি করি ধরেন মাঝে মাঝে যখন মনে চায়, আর ব্যবসাটা তো সবসময় রানিং থাকতে হয়। তো সেই হিসেবে ব্যবসাটাও আমার কাছে একটা ইম্পর্ট্যান্ট, সেটা তো আমার পেশা। কন্টেন্টটাও, কন্টেন্ট ক্রিয়েশন, এটাও আমার একটা পেশার মতোই। সো দুইটাকে আমি আলাদা করতে পারবো না, আমি 50-50 যাবো আর কি। না, রিসেন্ট টাইমে বিশ্বকাপ গেল, আপনি বিশ্বকাপ নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছেন। আচ্ছা, আর্জেন্টিনা ফ্যানদের কিছু বলার আছে কিনা? মানে বিশ্বকাপের ফাইনালে তারা হারলো, সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা ফ্যানরা মেসি অর্থাৎ ফুল আর্জেন্টিনা টিমের একটা কনভারসেশন নিয়ে কথা বলছেন, আপনি সেটা নিয়ে কিছু বলতে চান? আচ্ছা, প্রথমত আপনাদের ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য, ঠিক আছে? এটা আমি মনে মনে ভাবতেছিলাম কেউ যদি আমাকে এরকম একটা কোশ্চেন করতো, বা আমার বলার যদি একটা কোনো একটা সুযোগ পাইতাম বলার। আচ্ছা, প্রথম কথা যেটা বলবো, হ্যাঁ, কন্ট্রোভার্সি যাওয়ার আগে যেটা বলবো যে খেলা হলো খেলার জায়গায়, ঠিক আছে? আপনি বললেন যে আমি অনেক কন্টেন্ট বানাইছি, হ্যাঁ, আমি তো ইচ্ছা ছিল আরও বেশি কন্টেন্ট বানাইতাম। এইটা আসলে আমি ফান হিসেবে নেই, খেলা যেন খেলার জায়গায় থাকে। কন্ট্রোভার্সি হোক বা না হোক, যাই হোক, একজন আরেকজনকে যে এই যে খোঁচাখুচি করা, ফান করা, এই জিনিসটা আমি এনজয় করি।
হ্যাঁ, আপনি দেখবেন যে আমি কিন্তু আর্জেন্টিনার পক্ষেও ভিডিও বানাইছি, ব্রাজিলের পক্ষেও ভিডিও বানাইছি। হ্যাঁ, তো এইটাকে যেন কোনোভাবে মানে এই যে এটাকে কেন্দ্র করে দেখা গেছে না যে অনেক বড় ইস্যু তৈরি হয়ে গেছে, এবং আমরা দেখছি যে অনেক মানুষ আহত নিহতও হয়েছে একে অন্য একজন আরেকজনের সংঘর্ষে এরকম। তো আমি বলবো যে এরকম পর্যায়ে যেন আমরা না চলে যাই যে খেলাধুলাকে জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি দিব। হ্যাঁ, একটা দল সাপোর্ট করা নিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া হয়ে যাবে, এরকমটা যেন না হয়। এনজয়মেন্টের জায়গায়, ঠিক আছে। আমি দেখছি এরকম যে একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে মানুষ আঘাত করে, কথা দিয়ে আঘাত করে, বা দেখা যায় যে ফিজিক্যালি আঘাত করে খেলা নিয়ে। এটা আমি পছন্দ করি না। ফানের জায়গা থেকে আমি ব্রাজিল করি বা আর্জেন্টিনা করি, আমি ট্রলটা নিতে হবে আমাকে, এবং আমি ট্রলিংও করব। এটা যেন এই যে ট্রলিং ফান একটুকের মধ্যে যেন থাকে, এটুকুই আমার মানে বলার। বিশ্বকাপ বলেন বা আমার এই রিসেন্ট যে কন্ট্রোভার্সি বলেন, সব কিছু মিলে আর কি এইটাই আমার আর কি বলা, যে খেলা ফান হিসেবেই থাকুক। ফাইনালের বিষয়টা জানতে চাচ্ছিলাম। ফাইনালের যেই আর্জেন্টিনা হারলো এবং মেসি কিংবা পুরো দলের একটা কনভারসেশন নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়ে কি বলতে চাচ্ছেন? এটা বলতে গেলে দেখা যাবে যে আমি একদল খুশি হবে, একদল আবার কষ্ট পাবে। তখন দেখা যাবে তারা আমাকে আবার আমার পেজে গিয়ে আমাকে উল্টাপাল্টা বলতেও পারে। যাই হোক, এখন যা বলছিলাম ভাই, খেলা তো খেলার জায়গায়। এখন কিছু জিনিস আমাদের তো সবার কাছেই দেখা গেছে যে কিছু জিনিস একটু মনে হয়েছে যে কিছু হয়তো বা ঝামেলা আছে খেলার মধ্যে। আমি ডিরেক্ট কিছু বলবো না, ডিরেক্ট এইসব না বলাই ভালো। এই আর কি যে ভাই, এটা কিছু ঝামেলা তো আছে, এই আমি বলবো ঝামেলা আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ডাকো কেনার আবদুল্লাহর সঙ্গে, যে নিজে মানুষকে হাসায়, নিজেও হাসে। এই যে মানুষকে হাসাতে পারা, নিজে হাসতে পারা, এটা একটা আর্ট। এই আর্টটাকেই আমরাও যাতে ধরে রাখতে পারি, এই আলোচনাটাই করছিলাম। কিভাবে আমরা নিজেরা হাসতে পারবো, সেই আলোচনাই হচ্ছিল আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে। আবারও দেখা হবে নতুন একটা আড্ডায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।